নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আমি বাংলার বাসিন্দা। আমি এর আগে সাংবাদিকতা করেছি দিল্লি এবং মুম্বাইতে। আমি কি দিল্লি বা মুম্বাইতে বহিরাগত? না, বোধহয়। ইউসুফ পাঠান গুজরাটের বাসিন্দা, বরোদাতে তার বাড়ি, ভদোদরা যাকে বলা হয়। ভদোদরার একজন ইমাম সাহেবের সুপুত্র ইউসুফ এবং ইরফান পাঠান ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। ইউসুফ পাঠান কি মুর্শিদাবাদে বহিরাগত? এক্ষেত্রে নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইউসুফ পাঠান বহিরাগত নয়। কিন্তু ইউসুফ পাঠানরা যদি বিজেপি করে বা বিজেপিকে ভোট দেয় তাহলে বহিরাগত। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একটা ডেঞ্জারাস খেলা খেলছেন বলে বিরোধীরা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সাংঘাতিক খেলাটা খেলছেন, সে খেলাটা আমি জানি না এই খেলাটা যদি বুমেরাং হয়, আগামী 50 বছর মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করছেন সেই রাজনীতিটা হয়তো আর ফিরে আসতে পারে না। কারণ একদিকে আমরা দেখতে পাচ্ছি বেনজির হিন্দু ঐক্য, এবং অন্যদিকে আমি দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস যে কাজটা করছে তা হলো বেছে বেছে হিন্দুদেরকে ভোট না দিতে দেওয়ার ব্যবস্থা করা। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে কথাগুলো বলছেন, আজ মানে একদম আজ টুডে নয়, বর্তমানে নয়, কাল মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই কথাগুলো বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন সেই কথাটা আপাত দৃষ্টিতে অন্য মিনমিনে চ্যানেল হয়তো বলবে যে এটা বহিরাগতদের নিয়ে বিতর্ক, কিন্তু আমি ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলার এই জবাব চায় বাংলাতে, আমি এটাকে শুধুমাত্র বহিরাগত গুজরাটি হরিয়ানভির বিতর্কে সীমাবদ্ধ রাখতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যে বিতর্কটা উস্কে দিয়েছেন সেই বিতর্কটা অত্যন্ত ডেঞ্জারাস। মমতা বন্দ্যোপাধ্যায় নবজাগরণের কথা বলছেন। দেখুন, নবজাগরণ বা রেনেসাঁ নিয়ে আমাদের কোনো আপত্তি থাকতে পারে না, কারণ বাংলা রেনেসাঁরই ভূমি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নবজাগরণের ফলে যদি বাংলা ভারতের থেকে আলাদা হয়ে যায়, নবজাগরণের ফলে যদি মুর্শিদাবাদ মালদা তাকে কাট অফ করে দিতে হয় এবং মুর্শিদাবাদ মালদাকে যদি বাংলাদেশ নিয়ে নেয়, বাংলাদেশের অংশ যদি হয়ে যায় বা গ্রেটার বাংলাদেশ যদি পশ্চিমবঙ্গ হয়ে যায়, আমাকে তো কথা বলতে হবে এবং চোখে চোখ রেখে বলতে হবে, চোখে চোখ রেখে বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নবজাগরণের কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথমে নবজাগরণ নিয়ে যে বাইক, সেই বাইকটা আমি বাংলার দর্শক যারা রয়েছেন তাদেরকে একবার শোনাব। বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে, আমরা এটা মানব না। বাংলা বাংলার, বাংলা বহিরাগতদের সম্মান জানায়, অতিথি হিসেবে বরণ করবে, কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না। এটা মাথায় রাখবেন, এটা বাংলা দখল করার খেলা। আমি এই জিনিসগুলো এর আগেও বলেছি, আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চেষ্টা করছেন এই অনুপ্রবেশকারীদের, আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন এই অনুপ্রবেশকারীদের বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে এই বার্তাটা দিতে যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি রোহিঙ্গারা আসলে শত্রু নয়। বাংলা বা বাঙালির শত্রু আসলে গুজরাটি, উত্তরপ্রদেশি, বিহারি, মধ্যপ্রদেশি, হরিয়ানভি, মানে বাংলার অন্য রাজ্যের যারা বাসিন্দা তারা। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন ভালো করে শুনুন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন আমি প্লে করব, শুনুন। বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে, আমরা এটা মানব না। ভালো করে শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাংলায় একটি জাগরণ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি উস্কানোর চেষ্টা করছেন? এই প্রশ্নটা এই মুহূর্তে আমাকে রাখতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চানটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভারত বিরোধী আন্দোলন, ভারত বিরোধী জাগরণ বা আপরাইজিং যাকে বলে, সেটার চেষ্টা করছেন কি? বাংলাতে এই মুহূর্তে যে গুজরাটি, যে উত্তরপ্রদেশি, যে দক্ষিণ ভারতীয় যারা যারা এই মুহূর্তে রয়েছেন তাদের প্রত্যেককে আসলে বহিরাগত বলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের জন্য। আজ সেই বিতর্কটা বাংলার মানুষ করবে, কিন্তু তার আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন এত কথা বলছি? আমি বলছি না আমরা সিঁদুরে মেঘ দেখি, আমরা ঘর পোড়া গরু। আমার ভয় লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় যে জাগরণের কথা বলছেন সেই জাগরণ আসলে বোধহয় বাংলাদেশিদের আপন করে নেওয়ার এবং বাংলার অন্যান্য প্রদেশের যারা রয়েছেন, মানে ধরুন কেরালার মানুষ রয়েছেন, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, এই সমস্ত জায়গার মানুষদেরকে বহিরাগত তকমা দিয়ে দেওয়া। মানে মুর্শিদাবাদে হরিয়ানার কেউ কাজ করতে এলে সে যদি এখানে থেকে যেতে চায় তাহলে সে
আসলে বহিরাগত, আর বাংলাদেশি রোহিঙ্গারা সেখানে আপনজন। এটা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলেছেন এই কথাগুলো শুনুন ভালো করে। একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট, গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে, গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে। মজাটা বুঝুন, সব জেলাতেই আছে। আমি কিছু পেয়েছি হাতে বলে তাই, প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। আপনারা প্রত্যেকে নিশ্চয়ই এটা শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন। আচ্ছা ভাবুন তো, আজ নয়ডাতে বা পুনেতে যে বাংলার ছেলেটি কাজ করে বা যে বাংলার মেয়েটি এই মুহূর্তে ব্যাঙ্গালোরে কাজ করে, সে যদি নিজের ভোটার আইডি কার্ডটি ব্যাঙ্গালোরের বানায়, মানে সে ধরে নিন ব্যাঙ্গালোরে ভোট দিতে চায় বা পুনেতে ভোট দিতে চায়, তাহলে কি সে বহিরাগত হয়ে যায়? আমি নির্দিষ্টভাবে একজন প্রসিদ্ধ শিল্পী পদ্মশ্রী শ্রী অরিজিৎ সিংয়ের কথা বলছি। অরিজিৎ সিং তার পূর্বপুরুষরা কোনো একটা সময় পাঞ্জাব থেকে মুর্শিদাবাদে চলে এসেছিলেন। অরিজিৎ সিং কি বহিরাগত নাকি মুর্শিদাবাদে? অরিজিৎ সিং এবং তার পরিবারকেও তো কালকে বহিরাগত বলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চানটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাটিদেরকে বহিরাগত বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আহমেদাবাদ থেকে যে আসছে তাকে বহিরাগত বলছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করে দিন, আজকে মুর্শিদাবাদে কোনো শিল্প হলে, আজ মালদায় কোনো শিল্প হলে, কোনো আইটি সেক্টর শিলিগুড়িতে তৈরি হলে, সেখানে গুজরাট, সেখানে বিহার, সেখানে উত্তরাখণ্ড, সেখানে কাশ্মীর, কোনো জায়গার কেউ এখানে থাকতে পারে না, বসবাস করবে না এবং ভোটার আইডি কার্ডও বানাবে না। এইটাই যদি পাল্টা এবার অন্যান্য রাজ্যে শুরু হয়, মমতা বন্দ্যোপাধ্যায় চানটা কি, আসলে কি চান সেটা শুভেন্দু অধিকারী বলে দিচ্ছেন। আবারও বলছি, শুভেন্দু অধিকারী বা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ডেঞ্জারাস খেলাতে নেমেছেন এবং যে এই ডেঞ্জারাস খেলাটা প্রতিহত করতে পারে বিরোধী বুথ স্তরের কর্মীরাই। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নির্দিষ্টভাবে ভবানীপুরে যারা গুজরাটি সম্প্রদায়ের, গুজরাটের মানুষজন যারা বাংলাতে বসবাস করেন দীর্ঘদিন ধরে এবং তারা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী, তাদেরকে ভোটার আইডি কার্ড থেকে বের করতে চাইছেন। শিখ সম্প্রদায়ের মানুষকে বের করতে চাইছেন যারা মুর্শিদাবাদে আসলে হিন্দু, সেই হিন্দুরা যাতে ভোট না দিতে পারে মুর্শিদাবাদ মালদাতে, সেই কাজটা করছেন এবং এই কাজটা ডেঞ্জারাস। এই প্ল্যানটা যদি হয়, এই প্ল্যানটা ডেঞ্জারাস। দেখুন শুভেন্দু অধিকারী কি বলছেন। অন্যায়ভাবে হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায়, আমি আপনাকে বলে দিলাম উনি ভবানীপুরের 20,000-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। ওখানে শিখ থাকেন, তাদের টার্গেট করছেন। উনি ভবানীপুরের যে আমাদের কাছে লিস্ট এসে গেছে, উনি কোন কোন জায়গায়, আমাদের এটাতে লেখা আছে, কলকাতা পোর্ট, ভবানীপুর, বুথ নম্বর 1, 13, 14 থেকে 18, 19 থেকে 27, 29, 33, 77, 80, 81, 88, 89। যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সাথে আলাপ করে দেবো। অঙ্কন দত্ত বিজেপি মুখপাত্র রয়েছেন, অনির্বাণ ব্যানার্জি আইনজীবী রয়েছেন, অরিত্র দত্ত বণিক এই মুহূর্তে অভিনেতা রয়েছেন এবং ঝন্টু বড়াইক অধ্যাপক। আমি প্রথমে অনির্বাণ ব্যানার্জি আপনার কাছে যেতে চাই। অনির্বাণ ব্যানার্জি, এটা মানে একটা খুব পুরনো ডিবেট, আপনি বহুবার এই ডিবেটে আপনার নিজের মতন করে যুক্তি সাজিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও যেভাবে সাজান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে জাগরণের কথা বলছে, সেই জাগরণটা খুব ভয়ঙ্কর হতে পারে। মানে গুজরাটিরা আমার শত্রু, উত্তরপ্রদেশিরা আমার শত্রু, কাশ্মীরিরাও আমার শত্রু, বিহারিরা তো শত্রু বটেই, আর বাংলাদেশি রোহিঙ্গারা অনির্বাণ ব্যানার্জিদের ফেভারিট পার্সন। এই জাগরণটা কি আপনারা মানে এন্ডোর্স করছেন 26-এর আগে গ্রেটার বাংলাদেশের প্ল্যান? গঙ্গারামপুরে যে প্রচুর গুজরাটি নাম রয়েছে, তুমি এটাকে বলছো এটা প্রপার মানে নরমালি রয়েছে, তাই তো ভোটার লিস্টে? মানে না থাকতে পারে না। না আমি জানতে চাইছি, মানে আমি বুঝতে পারছি না। আজ নরমালি রয়েছে অরিজিৎ সিং তো শিখ সম্প্রদায়। না অরিজিৎ সিং তার মানে কালকে আপনাদের চোখে বহিরাগত? গঙ্গারামপুরে গুজরাটিরা যেটা রয়েছে নামগুলো ভোটার লিস্টে, তারা সব নরমালি রয়েছে। এটা বলছো হ্যাঁ কি না সেটুকু বলো, বাকিটা আমি বলছি। মানে গুজরাটিরা নরমালি থাকবে না? বাংলা কেন? আজকে নয়ডাতে এত ছেলে মেয়ে কাজ করছে, তাহলে ভাবো নরেন্দ্র মোদীর গুজরাট থেকে লোকে এখানে কাজ করছে, এসে থেকে যাচ্ছে, গুজরাটে কিরকম উন্নয়ন হয়েছে, ক্ষতি কি? তাহলে এবার ওটা ঢোক গেল,
তাহলে ওর ওটা ঢোক গেল যে ডবল ইঞ্জিন গুজরাটে কিছুই হয়নি, বাংলায় হয়েছে, নাহলে তারা আসতো না দলে দলে। তাই আচ্ছা মেনে নিলাম, কেন এলো মেনে নিলাম। এবার বলো, এবার ক্ষমা চেয়ে বলো যে গুজরাটি বা শিখ সম্প্রদায়ের যে মানুষদেরকে তোমরা অপমান করছো, নিন্দে করো। আগে গুজরাটে ডবল ইঞ্জিন তাহলে ফেল করেছে। আরে ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন পরে হবে, আগে তুমি বলো তুমি তোমার ইঞ্জিনটা কেন ইউনুসের সাথে বাঁধার চেষ্টা করছো? কলকাতায় নয়, শিলিগুড়িতে নয়, গঙ্গারামপুরে দলে দলে গুজরাটি এসেছে। তৃণমূলের ইঞ্জিনটা, পশ্চিমবঙ্গের ইঞ্জিনটা কেন ইউনুসের সাথে বাঁধার চেষ্টা করছো? গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা করছো? এটা তুমি যা বাঁধার চেষ্টা করছো করো, সেটা আমি একটা জিনিস, আমি ইউনুস গঙ্গারামপুরের মতো জায়গায় দলে দলে গুজরাটি কেন এলো? আরে গঙ্গারামপুরে গুজরাটিরা থাকবে না মানে কেউ কি লিখে দিয়েছে? তাহলে কেন নরেন্দ্র মোদী গুজরাটিরা গঙ্গারামপুরে থাকতে পারবে না? নরেন্দ্র মোদীর এরকম সাজানো গোছানো দুর্দান্ত ডবল ইঞ্জিনের গুজরাট ছেড়ে আসবে কেন? থাকতে পারবে না, এই ফতোয়া তুমি দিচ্ছ। তুমি আগে বলো ডবল ইঞ্জিন গুজরাট ছেড়ে আসবে। আরে ডবল ইঞ্জিন পরে হবে, তুমি তোমার ইঞ্জিনটা সাজিয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ মিলে, যেখানে টিকতে পারছে না। তোমার ইউনুসের সাথে এটা মেনে নাও, চেষ্টা কেন করছো? বাংলাদেশিও তো চাইছো, মেনে নাও যে গুজরাটে তারা টিকতে পারছে না। তো চাইছো বাংলাদেশি হতে দেব না, মেনে নাও যে গুজরাটে গুজরাটিরা টিকতে পারছে না। তুমি বাংলাদেশ যাও, কিন্তু আমরা বাংলাদেশি হতে দেব না নিজেদেরকে। তুমি আগে মানো ডবল ইঞ্জিন গুজরাটে গুজরাটিরা ভালো নেই। আচ্ছা বিহার, আগে গুজরাটে নিষ্পত্তি হবে, আগে গুজরাটে নিষ্পত্তি হবে। গুজরাটকে তো মাইবাপ করে ফেলেছো, গুজরাটকে তো মাইবাপ করে ফেলেছো ডবল ইঞ্জিন গুজরাট থেকে শুরু করে। আরে ডবল ইঞ্জিন গুজরাট বলে তো দুধক জল বেশি খাও। আগে বলো গুজরাটে তাহলে উন্নয়নের অবস্থা খুব খারাপ। এটা করো না, আগে স্বীকার করো, গুজরাটে উন্নয়ন হচ্ছে না। সব করব, তুমি আগে তুমি বলো গুজরাটে উন্নয়ন হচ্ছে না, বলো এর আগে বলে ভুল করেছো। এর আগে বলো যে গুজরাটে উন্নয়ন কথা বলে ভুল করেছি, আগে বলো ডবল ইঞ্জিন গুজরাটে তার মানে কাজ হচ্ছে না, এটা আগে স্বীকার করো। তার আমি গঙ্গারামপুর স্বীকার করব। যারা বাংলায় আছে, না যদি গঙ্গারামপুরে এত গুজরাটি এসে থাকে, পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকে, মানে উত্তরপ্রদেশের কনৌজ থেকে যে পণ্ডিতেরা এখানে এসে কয়েক প্রজন্ম পরে বাঙালি হয়েছে, এবার তোমাদের তাদের গুজরাটি করো না। এটা কয়েক প্রজন্ম ধরে আমি জানি তোমাদের একটা বাংলাদেশি প্রীতি আছে, একটা রোহিঙ্গা প্রীতি আছে, এটার জন্য করো যে গুজরাটের উন্নয়ন হচ্ছে না, তাই জন্যই এত দলে দলে গুজরাটি গঙ্গারামপুরে এসে থাকছে। খুব ভালো, এবার আমি অঙ্কনের থেকে নেব। মেনে নিলে কিনা আগে অঙ্কন। আচ্ছা, প্রথম কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিচলিত হয়ে পড়েছেন। যেভাবে সনাতনী ঐক্য মহাকুম্ভ থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে এখন বর্তমানে দেখা যাচ্ছে, তা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বিচলিত। গঙ্গারামপুরের কথা হচ্ছে, আমি গঙ্গারামপুর দিয়ে আসছি। গঙ্গারামপুরের যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যে ভোটার কার্ডের উল্লেখ করেছেন, তার নাম হচ্ছে তসলিম মিয়া। এবার এই তসলিম মিয়া তিনি কবে গুজরাটে থাকতেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, কারণ তসলিম মিয়ার স্ত্রী তিনি বলেছেন আমি জানি না গুজরাটে কি করে রয়েছে, আমরা এখানে পশ্চিমবঙ্গে ছিলাম, আমাদের পূর্বপুরুষ ওপার বাংলা থেকে এসেছিল, অনেক বছর আগে এসেছিল, ছেলের অনুপ্রবেশকারী আমি বলছি না। তার মানে গুজরাটি যোগের যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, আমি জানি না একজন মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই ধরনের অপপ্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির কোন রুটি শেখতে চাইছেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দম থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় লাভলি খাতুনকে নিয়ে কালকে কথা বলতেন। লাভলি খাতুনের কথাটা মনে আছে মাননীয়া? যাকে বাংলাদেশি নাগরিক, তার সেই বাংলাদেশি নাগরিককে আপনি মালদার একটি পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান বানিয়েছেন। ক্ষমতা থাকলে লাভলি খাতুনকে যে বা যারা তৃণমূলের পঞ্চায়েত প্রধান বানিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখান, বুঝতে পারবো আপনি ভোটার লিস্ট সাফ করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি সাদ রাডি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, যার দাদা এবং বৌদি তৃণমূল করে, এবং তৃণমূল করার সৌজন্যে দাদার বৌদি তাকে দুটো বিধানসভায় ডবল চাকরির প্রতিশ্রুতি শুনেছিলাম, কিন্তু ডবল ভোটার কার্ড বাস্তবে দেখেছিলাম। সাদ রাডির মতো একটি জঙ্গিকে ভোটার লিস্টে ঢুকিয়েছে। কে ঢুকিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এবার আমি চলে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে নোংরা এবং ভয়ঙ্কর খেলা খেলতে চাইছেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট জিহাদ চাইছেন। হিন্দু সম্প্রদায়ের ভোটারদের বিরুদ্ধে উনি সরাসরি ভোট জিহাদ শুরু করেছেন, যার উদাহরণ আমি তোমাকে সরাসরি দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট জিহাদ চাইছেন বলছো? একদম, আমি তোমাকে উদাহরণ দিয়ে বলছি। গোপালপুর বিধানসভা, সেখানে একজন ব্যক্তি, তার নাম অনিক ঘোষ, তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির কর্মী। 16 সাল, 19 সাল, 21 সালে তিনি ভোট দিয়েছেন। অনিক ঘোষ
ঘোষ পদবীধারী কোনো মানুষ গুজরাট থেকে আসেননি, উত্তরপ্রদেশ থেকে আসেননি, বিহার থেকে আসেননি, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং ফেসবুকে লেখালেখি করেন বলে এবার 2024 সালের মানে গত বছরের লোকসভা নির্বাচনের আগে তার নাম ইলেকটোরাল লিস্ট থেকে বাতিল করে দেওয়া হয়। এবং তিনি যখন বলেন যে আমার এলাকায় যে আশাকর্মীরা এসেছিল, সে আশাকর্মীকে মানে বিএলও অফিসার হিসেবে আশাকর্মীদেরকে নিয়োগ করেছিল রাজ্য সরকার, রাজ্য প্রশাসন। সে এসে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন সমর্থকের নাম বাতিল করে দেন। এইটা ভোট জিহাদ হচ্ছে। আমার কামারহাটি বিধানসভা, আমার কামারহাটি বিধানসভায় শুধুমাত্র 4টে ওয়ার্ড, আমি নাম নিয়ে বলছি, 16 নম্বর, 18 নম্বর, 25 নম্বর, 28 নম্বর, এই 4টে ওয়ার্ডে প্রায় 80 জন হিন্দু যারা বেঁচে আছেন, যারা জীবিত, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সাদরাডিদের নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয় না, লাভলি খাতুনদের নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদি জামাতিদের ভোট ব্যাংকটাকে নিজেরা সংরক্ষণ করছেন, বাঁচাচ্ছেন, আর হিন্দুদের ভোটাধিকার কেড়ে নিয়ে 2026-এর নির্বাচনী বৈতরণী পার হওয়ার চক্রান্ত করছে। এবং ঠিক সেই জায়গা থেকে অঙ্কন আমি আবার তোমার কাছে আসবো, অঙ্কন আমি তোমার কাছে আসবো, কিন্তু এই ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে, এবং এটা নিয়ে আমি ঝন্টু বড়াইকের কাছে যাব নির্দিষ্টভাবে। যে দুটো প্রশ্ন এই মুহূর্তে, বাংলাকে আলাদা করার নবজাগরণ, কিসের নবজাগরণের কথা বলছেন? কিসের জাগরণ? কিসের আপরাইজিং? আর জাগরণ মানে আপরাইজিং, নবজাগরণ মানে রেনেসা, কিসের জন্য? দ্বিতীয় প্রশ্ন, ভারতীয়রা বহিরাগত, বাংলাদেশের আপন, এটা কিসের, কোন কনস্টিটিউশনে লেখা আছে? আচ্ছা ছেড়ে দিলাম গুজরাটের মানুষজনকে নিয়ে, উত্তরপ্রদেশের মানুষজনকে নিয়ে, মানে যে কোনো হিন্দু অন্য রাজ্য থেকে এলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা হচ্ছে, কিন্তু এরা কি বাংলার? আমি প্রশ্ন করছি, মানে এরা বহিরাগত নয় তৃণমূল কংগ্রেসের কাছে। আমি যদি দেখাই ছবিগুলো, এরপরে আমি যদি ছবিগুলো দেখাই, এরা বাংলার, সাবাস, এরা বাংলার। তো শত্রুঘ্ন সিনহা ইনি বাংলার, বাহ চমৎকার। কীর্তি আজাদও বাংলার, এরা বহিরাগত নয়। ইউসুফ পাঠান তো অবশ্যই বনগাঁ এক্সপ্রেস করে প্রতিদিন নিশ্চয়ই যাতায়াত করতেন হাবড়া থেকে শিয়ালদা, ইনিও নিশ্চয়ই কৃষ্ণনগর কাঁচরাপাড়ায় কোথাও একটা থাকতেন, প্রাক্তন তৃণমূল সাংসদ। সাকেত গোখলেও নিশ্চয়ই গড়িয়াহাটায় কোনো একটা ফ্ল্যাট বাড়ির বাসিন্দা, নিচে ক্যারাম খেলতে আসেন, এরা বহিরাগত নয়। আমি ঝন্টু বড়াইক নির্দিষ্টভাবে আপনার কাছে যেতে চাই, এটা একটা ডেঞ্জারাস খেলা, এবং এই ডেঞ্জারাস খেলাটার পরিণাম কি হবে আমরা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় সিজন পলিটিশিয়ান, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, কিন্তু এই পরিণামটা দেশকে যদি বিক্রি করে দেওয়ার হয় বা দেশকে যদি কাট অফ করে দেওয়ার হয়, এবার তো গর্জে উঠতে হবেই। না, তোমাকে বলি, দেখো আর্টিকেল 19-এ পরিষ্কার বলা আছে ভারতবর্ষের কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে স্বতন্ত্রভাবে যেতে পারেন, সেক্ষেত্রে ভোটারও হতে পারেন, একদম ভোটার হতে পারেন। এবং 19 নম্বর আর্টিকেলে ভারতীয় নাগরিক তিনি যদি হন, তাহলে এই যে 4 জনকে দেখালেন তারা এখান থেকে তৃণমূলের ইয়েতে জিততে পারেন, আইনত তার ক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু মমতা ব্যানার্জি যে কথাগুলো কালকে বলছেন যে ওয়ার এগেনস্ট একটা স্টেটের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করছেন, সেই সংজ্ঞায় কিন্তু এই 4 জন বহিরাগত। কারণ আমি তোমায় বলি যে ঈশ্বরগুপ্ত বহু আগে লিখে গেছিলেন, এত ভঙ্গ বঙ্গদেশে তবুও রঙ্গ ভরা। সত্যিকারের এই বঙ্গটা রঙ্গে ভরা, তা না হলে যে মমতা ব্যানার্জি বলছেন ভারতবর্ষের অন্য প্রান্তের নাগরিক, এখানে বহিরাগত এবং বাইরের যারা ঢুকছেন, যে অবৈধ 16 লক্ষ বিভিন্নভাবে তুমি সাতরাদির থেকে শুরু করে একের পর এক লাভলি খাতুন, এদের নাম আমরা দেখতে পাচ্ছি, তারা আপন। তাহলে আমি তোমায় বলি, রামেশ্বর সুন্দর ত্রিবেদী যিনি মুর্শিদাবাদে এসেছিলেন এবং তিনি কিন্তু কোনোভাবেই বাঙালি জন্মসূত্রে নন, তিনি ছিলেন ইউপির, যার সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরভাবে লিখেছিলেন যে শিরোনাম করে, হে মিত্র। এই যে রামেশ্বর ত্রিবেদী, তারপরে তোমাকে বলছি শান্তিনিকেতনের মোহন সিং খাঙ্গুরা, তাকে কি কোনোদিন আমরা আলাদা করতে পেরেছি? আচ্ছা ছেড়ে দাও, এই যে যোধপুরের মারোয়ারিদের বহিরাগত মমতা ব্যানার্জি বলছেন, জগৎ শেঠকে, তিনি তো সেই অর্থে বহিরাগত। অর্থাৎ মমতা ব্যানার্জি যেই আগুন নিয়ে খেলছে, তোমার কথাটা ধার করে বললাম, সেই আগুনের দুটো পলিসির পার্ট উনি কিন্তু জেনে বুঝে এটা খেলছেন, যে একটা বড় অংশের লার্জ প্রপোর্শনের যারা স্বতন্ত্রভাবে বাংলায় প্রাগৈতিহাসিক কাল থেকে ব্যবসা করছে, বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত, বাঙালি মতাদর্শ একজন জন্মসূত্রে বাঙালির থেকে তারা বেশি মানেন। যেমন তুমি উদাহরণ দিচ্ছিলে গায়ক অরিজিৎ সিং,
আমি এই মানুষগুলোকে আইসোলেট করার নাম করে ওপার বাংলার যে বড় অংশের লার্জ প্রপোর্শনের অবৈধ নাগরিককে তার প্রশাসন ঢুকিয়েছে এই ভোটার লিস্টে। তুমি বলছিলে না অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ঝন্টু বাবু, এটা কি একটা প্রিসাইসলি ওই বাংলাদেশে যেরকম মেটিকুলাস ডিজাইন বলা হয়েছিল সেই নৈরাজ্যটাকে বাংলায়ও কি এরকম একটা কিছু হচ্ছে? আমরা 1946 সালের প্যাটার্ন যদি দেখি, সেখানে 1946 সালে প্রথমে বিহার এবং উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে, তারাই কিন্তু মূলত ওই গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় বাঁচিয়েছিল। কোনোভাবে বাঙালিদেরকে, আজকের 2025-এর বাঙালিদেরকে অন্যান্য প্রদেশের যারা হিন্দু আছে তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ জায়গা রাখতে দেওয়া হবে না। এটা যেন একটা অদ্ভুত অপারেশনের পার্ট। মানে আমরা বাংলাদেশের অংশ হতে পারি, আমরা বাংলাদেশিদের ভালোবাসতে পারি, কিন্তু আমরা পাঞ্জাবিদের ভালোবাসবো না, আমরা উত্তরপ্রদেশের ভালো। এটা তো একটা ডেঞ্জারাস একটা সিসেশনিস্ট প্ল্যান। না, এটা আইসোলেশন পলিটিক্স। কেন বলছি দেখো, এটা দুটো পথ। একটা হচ্ছে ওপার বাংলার অবৈধ ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীগুলোকে বার্তা দেওয়া। দ্বিতীয়, এই যে সৌভ্রাতৃত্বের ব্রিজ, যে ব্রিজে তোমার কথা ধরে নিয়ে বলছি যে হিন্দুত্বের যে সংজ্ঞাটা পশ্চিমবঙ্গে এখনো টিম করে চলছে, তার একটা বড় কন্ট্রিবিউটর কিন্তু বিভিন্ন রাজ্যের যে হিন্দু, ধরো ইউপি বিহার থেকে যে মানুষগুলো রুটেড এখানটা হয়ে গেছে, তোমার আমার চেয়ে তো অনেক বেশি রুটেড তাদের সাথে যে একটা ব্যালেন্স, সেটাকে পলিটিক্যালি ভেঙে দিয়ে তারা বাঙালি অস্মিতাকে আর্টিফিশিয়ালি জাগানোর চেষ্টা। মমতা ব্যানার্জির এটা কিন্তু ডুয়ালিটি আছে এই কথাগুলোর মধ্যে। আমি তাও বলছি ঝন্টু বাবু, আমি তাও বলছি বাঙালি অস্মিতাও জাগুক, কিন্তু কোথাও গিয়ে আমি অঙ্কন এবং অনির্বাণের কাছে খুব সংক্ষেপে নেব এবং তারপরে আমি অরিত্রর কাছে যাব। অঙ্কন, কোথাও গিয়ে মানে মহাকুম্ভের পর, প্রয়াগরাজের পর আমরা যেটা দেখলাম বেনজির হিন্দু ঐক্য, 3 কোটি বাঙালি হিন্দু তারা কুম্ভ মেলায় গেছিল এবং সেখানে অনির্বাণের চারপাশে যারা আছে তারাও গেছিল, তারপরে আবার এখানে এসে অনির্বাণদের পাল্লায় গালাগালি দিয়েছে। কিন্তু এই অদ্ভুত যে হিন্দু ঐক্যটা, এটা আসলে সমস্যা হচ্ছে মমতা ব্যানার্জির। বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রাহেঙ্গে তো সেফ রাহেঙ্গে। হিন্দুদেরকে এক করে রাখা যাবে না বাংলাতে, এটা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের সবচেয়ে বড় এজেন্ডা। এবং সে কারণে এই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা বা গুজরাটিদেরকে গণশত্রু বানিয়ে দেওয়া, এরকম কি কোনো প্ল্যান হচ্ছে? না, আমি তো বুঝতে পারছি না। যে গঙ্গারামপুরের কথা বলা হচ্ছে, সেই গঙ্গারামপুরে 2021 সালে মুসলিম ভোটারের সংখ্যা ছিল 32,235, আর এবছর 2024-এ সেখানে মুসলিম ভোটারের সংখ্যা বেড়ে গেছে 44,352, প্রায় 12,000-এরও বেশি মুসলিম ভোটার বাড়লো। মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা নিয়ে একবারও বলেছেন যে এত সংখ্যক মুসলিম ভোটার বাড়লো, এর মধ্যে কোনো রোহিঙ্গা, কোনো অনুপ্রবেশকারী, কোনো জিহাদি, জামাতি, এবিটিএ, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, সাদরাডির মতো জঙ্গি হয়েছে কিনা? চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, বলুন তাহলে বায়োমেট্রিক আনা হোক, বলুন তাহলে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করে বায়োমেট্রিক করে আপনি ভোটার লিস্টের সংশোধন চান। ক্ষমতা থাকলে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ঐক্যে ভয় পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই হিন্দু ঐক্যে 2021 সালে 1956 ভোটে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিজের ভোট কেন্দ্র, যেখানে তিনি ভবানীপুরে ভোট দিতে যান, সেই ভোট কেন্দ্রে উনি বারবার লোকসভা নির্বাচনে পরাজিত হন। এইবারও 5টা ওয়ার্ডে ভবানীপুরে লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাই প্রমাদ গুনেছেন, যদি এই হিন্দু ঐক্য চলে আসে, নন্দীগ্রামেও হেরেছি, ভবানীপুরেও হারবো, এবং যদি হিন্দু ঐক্য 3 থেকে 4%-এর খেলা, ময়ূকদা আপনি এ নিয়ে বিস্তারিত আলোচনা এবং শো করেছেন, 3 থেকে 4% হিন্দু যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তারা যদি সনাতনের স্বার্থে ঐক্যবদ্ধ হয় এবং এই রোহিঙ্গা, অনুপ্রবেশ, জিহাদি, জামাতি, মৌলবাদী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে এই তৃণমূল কংগ্রেস যারা গজওয়াতুল হিন্দের পক্ষে এগোতে দাওয়াতে ইসলামের ডাক দিচ্ছে, তারা জামানত হারাবে, জামানত বাজেয়াপ্ত হবে। তাই ভয় পেয়ে এখন এটা করতে চাইছেন, কারণ যদি 2026 সালে হেরে যায়, অজুহাত কি দেব? অজুহাত তো কিছু দিতে হবে। তাই হারের ভয়ে এখন থেকেই অজুহাত বানানোর চক্রান্ত করছেন এবং ভোটার লিস্ট নিয়ে একটা বড় ধরনের ভোট জিহাদের চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। অনির্বাণ ব্যানার্জি, হিন্দুদেরকে আলাদা করার সুপারি দেওয়া হয়েছে এখন তৃণমূল কংগ্রেসকে, হিন্দুদেরকে কোনোভাবে এক রেখো না। তোমার মতো স্ক্রিপ্ট যা খুশি লেখো, যদি কেউ দেখে সেটাও কোনো অসুবিধা নেই। না, বিজেপির মুখপাত্র এখানে বসে বলছে যে ভোট জিহাদ করা হচ্ছে, মানে আমরা ভোট জিহাদ দেখেছি। বিজেপি মুখপাত্র তার দলের লাইনে বলছে 30 যদি পেরোয় সেটাই অনেক। এবার আসল জায়গায় যে ঘা লেগে গেছে, তৃণমূল, অনির্বাণ, ময়ূক, অঙ্কন থাকুক না থাকুক, হিন্দুত্বটা থাকবে। হিন্দুদের নিয়ে সমস্যা কেন তোমার? গুজরাটিরাও হিন্দু, বাঙালিরাও হিন্দু, বিহারিরাও হিন্দু,
কাশ্মীরেও হিন্দু আছে, আবার পাকিস্তানেও হিন্দু আছে, হিন্দুরা এক হয়ে যাচ্ছে, সমস্যা তোমার। ভালোবাসার অমিত শাহকে বলো না এসে কালীঘাটে মহাপ্রসাদ খেতে, ও হিন্দু মন্দির তো খাবে। দেখো সমস্যাটা অবশ্যই খাবে হিন্দু মন্দির। মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভে যাবেন না, মেরে খাইও না। মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভে আমি যাবেন না। স্পেসিফিক্যালি বলছি কালীঘাট মন্দিরের মহাপ্রসাদ তুমি খাইয়ে দেখাও, খাইয়ে দেখাও তুমি। 26 তুমি তো খাবে, তুমি তো বাঙালি, তুমি তো বাঙালি, তুমি খাবে, খাইয়ে দেখাও। আরে এত হিন্দু হিন্দু ঐক্য তো খাইয়ে দেখাও না। আমি বেশি কিছু বলবো না রে ভাই, কোনো বিতর্ক নেই। আপনারা গুলশান কলোনিতে যান, আপনারা বাংলায় গুলশান কলোনি বানান, আপনারা বাংলায় সাদরাটিদের ভোটার বানান। খুব আনন্দ, সাদরাটির মতো জঙ্গিকে অ্যারেস্ট করার বদলে আপনারা তাদের ভোটার লিস্ট দেন, ভোটার কার্ড দেন। তুমি অমিত শাহকে কালীঘাটের মহাপ্রসাদ খাইয়ে দাও। ছাড়ুন না, কেন ছাড়বো? অমিত শাহর কথা ছাড়ুন, অমিত শাহকে কিছু প্রমাণ করতে হবে না। মমতা ব্যানার্জিকে এখন হিন্দু প্রমাণ করতে হচ্ছে। মমতা ব্যানার্জিকে ছেড়ে দেবে, হিন্দু দল থেকে ভাগিয়ে দেবে। অমিত শাহকে সার্টিফিকেট থেকে ভাগিয়ে দেবে। আমি হিন্দু বলতে হয় না। আরে কাউকে কিছু বলতে হবে না, তুমি অমিত শাহকে এনে কালীঘাটের মহাপ্রসাদ খাওয়াও। থেকেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুর বিশ্বাসযোগ্যতা, উনি যে জন্মসূত্রে এবং কর্মসূত্রে হিন্দু, এটা এখন তৃণমূল কর্মীরাও মানছেন না। তাই আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, আমি কোন দিকে মাথা রেখে শুই, এটা মমতা ব্যানার্জিকে বলতে হবে। আমি দুজনকে একটু থামাচ্ছি, তুমি অমিত শাহকে কালীঘাটের মহাপ্রসাদ খাইয়ে দেখো। আমি দুজনকে থামাচ্ছি, আমি এই লজিকটা বুঝতে পারছি না। আমি অরিত্রের কাছে যাব, অরিত্রের কাছে যাব। অরিত্র, এই মুহূর্তে অদ্ভুতভাবে মনে করা হচ্ছে গুজরাটি, হরিয়ানভি এরা হচ্ছে বহিরাগত, আর আমরা গ্রহণ করি। আপনজন কারা? আমি পিসিআরকে বলবো আপনজন কারা? তৃণমূল কংগ্রেসকে আমি প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি, গুজরাটিরা বহিরাগত, হরিয়ানভিরা বহিরাগত, পাঞ্জাবিরা বহিরাগত, আপনজন কারা? জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলার, আসাম এসটিএফ বা বেঙ্গল এসটিএফ যে জঙ্গিদেরকে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করছে তারা? আপনজন কারা? প্রশ্ন করছি, উত্তর দিন এই মুহূর্তে। যদি বহিরাগত হয় অন্য রাজ্যের বাসিন্দারা, আপনজন কারা? এরাই আপনজন। জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলার, যিনি প্রকাশ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে মিশে যান, পশ্চিমবঙ্গকে বাংলাদেশে মিশিয়ে দিন, আনসারুল্লাহ বাংলার, ইকরামুল হক, আল কায়দার আপনজন এরা। প্রতি মুহূর্তে বাংলাকে ক্ষতবিক্ষত করতে চাইছে এরা। মাজেদ, মুজিব হত্যাকারী, আপনজন হিসেবে কলকাতায় লুকিয়েছিল, মুজিবুর রহমানকে খুন করে কলকাতার একদম সম্ভ্রান্ত একটি পাড়াতে লুকিয়েছিল। লুৎফুজ্জামান বাবর, যে 7 সিস্টার, 7টা রাজ্যকে আলাদা করতে চেয়েছিল, সে আপনজন যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বারবার ঘাঁটি গাড়ার চেষ্টা করেছে। আব্দুল হান্নান, হরকাতুল জিহাদ আল ইসলামী, মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যাদের প্রভাব আমরা দেখতে পাচ্ছি, তামিম চৌধুরী, গুলশান হামলার মূল চক্রী, এরা আপনজন। আমি বলছি, বারবার এই কথাটা বলছি যে একটা ভয়ঙ্কর খেলায় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নেমে পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে কাজটা করছেন, সে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা শর্ট টার্ম ডিভিডেন্ড দেবেন আমি জানি না, কিন্তু লং টার্মে এটা মোহাম্মদ ইউনুসদের যে প্ল্যান, জসিমউদ্দিন রহমানদের যে প্ল্যান, সেই প্ল্যানকেই কিছুটা হলেও অক্সিজেন দেবে। এবং অরিত্র, আমার পয়েন্ট ঠিক সেই জায়গা থেকে, যে কোনো পলিটিক্যাল পার্টি নিজের পলিটিক্সটা করতে পারে, কিন্তু এই পলিটিক্স যেখানে একদম মানে একটা ধারণা, একটা সাইকোলজিক্যাল গেম খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুজরাটিরা খারাপ, হরিয়ানভিরা খারাপ, ওরা ভোট দিতে চলে আসছে, কিন্তু রোহিঙ্গাদের নিয়ে কিছু বলা যাবে না। রোহিঙ্গারা ভোটার আইডি কার্ড পেয়ে যাবে, বাংলাদেশিরা ভোটার আইডি কার্ড পেয়ে যাবে। এই গেমটাকে, এই ন্যারেটিভটাকে চেঞ্জ করার লড়াই আজকে তোমায় লড়তে হবে বোধহয়। জবাব চাই বাংলা থেকেই সেটা শুরু হোক। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছেন সেই কথাটির পেছনে পলিটিক্সটা বুঝতে গেলে আপনাকে মানে এই বাইনারি যে কমিউনাল অ্যাঙ্গেলটার বাইরে একটা কালচারাল অ্যাঙ্গেল অ্যাড করতে হবে। আপনি যদি টেকনিক্যালি ওনার কথাটাকে অ্যানালাইজ করেন, তাহলে আমি আপনাকে একটা ডেটা দিয়ে এটাকে সাবস্টেনশিয়েট করে দিচ্ছি। 2024 ডিসেম্বরে প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল escpm.gov.in ওয়েবসাইটে গেলে আপনারা একটা রিসার্চ পেপার পাবেন। সেখানে এই তথ্য প্রকাশিত হয়েছে যে পশ্চিমবঙ্গ এবং রাজস্থান, তার মধ্যে পশ্চিমবঙ্গ টপে আছে, এই মুহূর্তে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের মাইগ্রেশন কিংবা পরিব্রাজনের হটস্পট। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবথেকে বড় সমস্যা হচ্ছে কালচারাল কনফ্লিক্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে বহিরাগতদেরকে আমরা ওয়েলকাম করছি, তার প্রিটেক্সটে রয়েছে ESCPM-এর এই সাবস্টেন্সিয়েট ডেটা,
যেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একটা বড় অঙ্কের বাঙালি পপুলেশন তারা এই মুহূর্তে একটা ডায়াসপোরা পপুলেশনে পরিণত হয়েছে। আপনি অন্যান্য বিভিন্ন রাজ্যে গেলে একটা বড় অঙ্কের বাঙালি কমিউনিটি পাবেন যারা মূলত হোয়াইট কলার জবের ক্ষেত্রে অনেক বেশি অনুরাগী, তারা ক্রমাগত বাংলা থেকে বেরিয়ে যাচ্ছে। আর এইখানের বাজারে যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে সেখানে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই সমস্ত জায়গা থেকে একটা বড় অঙ্কের পপুলেশন এইখানে অনেক বেশি ম্যানমেড লেবার ইন্টেন্সিভ কাজগুলোর জন্য এখানে প্রচুর পরিমাণে একটা ভিড় হয়েছে। এবং আপনি কিছুদিন আগেই হয়তো দেখেছেন যে একটি অর্গানাইজেশন যারা বাংলা পক্ষ নামে পরিচিত, তারা বড়বাজারে সম্ভবত একটি বিরাট উৎসব করেছে, মাছের উৎসব, এবং সেখানে তাদের স্টেটমেন্টটা হচ্ছে যে আমরা এই বড়বাজারটাকে একদিন বাঙালি দখল করবে এবং আমরা দেখাচ্ছি যে আমরা মাছ খাচ্ছি ইত্যাদি। দেখুন, এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে এই মুহূর্তে বাঙালির একটা আইডেন্টিটি ক্রাইসিস শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই আইডেন্টিটি ক্রাইসিসটাকে অ্যাড্রেস করে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছেন। এবারে আসি আপনার পরবর্তী যে প্রশ্নটা, যে জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি। দেখুন, ভারতবর্ষ সহ আমাদের এই ভারতবর্ষের বাইরেও যে জঙ্গি নেটওয়ার্কগুলো অ্যাক্টিভেটেড রয়েছে, পশ্চিমবঙ্গের বুকে জঙ্গিরা কিভাবে অপারেট করে সেটা বুঝতে গেলে আপনাকে ইন্ডিয়ান মুজাহিদ্দিনের প্রিটেক্স থেকে আসতে হবে। বাংলাদেশ এবং পাকিস্তান, এদিকে এবিটি, ওদিকে লস্কর-ই তৈবা থেকে শুরু করে এরা প্রত্যেকেই জানে যে ভারতবর্ষের সাথে পলিটিক্যাল যুদ্ধে তারা পেরে উঠবে না। সেই কারণে তারা যেটা করে যে তারা ইন্টারনাল ব্লিডিং কনসেপ্টে বিশ্বাস করে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গব্যাপী একাধিক জঙ্গি মডিউল অ্যাক্টিভেটেড রয়েছে যারা কিন্তু আমাদের বাংলার নাগরিকদেরকে বিভিন্ন রকমভাবে ভুল বুঝিয়ে অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটি করানো হয়। তাদের ট্রেনিংগুলো হয় কোথাও পাকিস্তানে, কোথাও বাংলাদেশে, এইখানে নিয়ে এসে সেই মডিউলগুলোকে কাজ করানো হয়। এটা এসটিএফ এবং বিনীত গোয়েলের যে টিম প্রতি সপ্তাহে একটা করে অপারেশন করছে, আপনারা সেখান থেকে জানতে পারছেন। এবার কেন এই কাজটা করছে তার আমার যেটা অবজারভেশন, দেখুন এই মুহূর্তে প্রথম কথা হচ্ছে এই যে বিধানসভাটি তৈরি হয়েছে, আপনি দেখছেন যে একটা অদ্ভুত পরিস্থিতি যেখানে বিরোধী দলনেতাকে বাইরে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমি হিন্দুদের ভোটে জিতে আসা এমএলএ, এবং ভিতর থেকে মুখ্যমন্ত্রীকে থ্রেট করতে হচ্ছে যে যদি মুসলমানরা আন্দোলন করে তাহলে আপনি সামাল দিতে পারবেন। তো তার মানে ডেলিবারেটলি একটা কমিউনাল দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার একটা চেষ্টা, একটা ইঙ্গিত এই জায়গা থেকে একটা অ্যারাইজ করছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ভোটিং স্ট্র্যাটেজিটা আপনি যদি ভালো করে অবজার্ভ করেন, তিনি অনেকাংশে ডিপেন্ডেন্ট হচ্ছে এই 30% মাইনরিটি ভোট ব্যাংকের ক্ষেত্রে। এই 30% ভোট ব্যাংকটাকে যদি কোনো কারণে এই মাইনরিটি গ্রুপের জনসংখ্যাটাকে বাড়ানো যায়, তাহলে কিন্তু ওনার একটা সেফ ভোট ব্যাংক উনি নিশ্চিত করে রাখতে পারবেন। সেটা তো বেড়ে হচ্ছে, হ্যাঁ, এবং জায়গাতে জনবিন্যাস বদলেছে, বিভিন্ন জায়গায় ভোটার লিস্টে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘুরা সংখ্যাগুরু হয়েছে, বিভিন্ন জায়গাতে তো এগুলো হয়েছে। হ্যাঁ, এটা হওয়ারই ছিল। তার কারণটা হচ্ছে যে ক্রমাগত একটা পলিটিক্যাল পার্টি যদি একটা নির্দিষ্ট কমিউনিটির উপরে এত বেশি নির্ভরশীল হয়ে পড়ে, তখন সেই নির্ভরশীলতাটাকে ইকুইটাইজ করবার জন্যে এই মাইনরিটি পপুলেশনটাকে বাড়ানোটা, তাদেরকে সংখ্যায় বৃদ্ধি করাটা অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবং এই মুহূর্তে আপনাকে আমি যদি একটু ক্রিমিনাল ডেটা নিয়ে বলি, আপনি অবাক হয়ে যাবেন যে খাস কলকাতার বুকে বসে একটা বড় অঙ্কের বিহার থেকে আগত জুভেনাইল ক্রিমিনালদের নেটওয়ার্ক পর্যন্ত এখানে অ্যাক্টিভেটেড রয়েছে, যাদেরকে 10 থেকে 15,000 টাকা দিলে তারা কেউ গুলি করে দিচ্ছে, কেউ খুন করে আসছে, এরকম বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এর মূল কারণটা হচ্ছে কালচারাল সংঘাত। সেই সংঘাতটা 2026-এ যদি কমিউনাল অ্যাঙ্গেল না দেওয়া যায়, তাহলে এই গভর্নমেন্টটাকে স্টেবিলাইজ করানো যাবে না। কারণ এই মুহূর্তে বাঙালি যারা, তারা তো বাংলায় ভোট দিতে আসছে না। তার কারণ কেউ যারা ব্যাঙ্গালোরে সেটেল করে গেছে, কেউ গুজরাটে, কেউ দেশের বাইরে চলে গেছে, বা হোয়াট এভার ইট ইজ, কেউ দিল্লিতে থাকে বা অন্য জায়গায় চলে গেছে। আরেকটা অংশের যে ঘাটতিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এই বিহার, ছত্তিশগড় এই সমস্ত থেকে আসার লোকজন। এই লোকগুলোর মধ্যে আবার একটা বড় অঙ্কের লোক যারা নর্থ ইন্ডিয়ান হিন্দুইজম দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত। ফলে যে লোকটা উত্তরপ্রদেশ থেকে এখানে কাজ করতে আসছে, তার মধ্যে কিন্তু উত্তরপ্রদেশের সংস্কৃতির প্রভাবটা রয়েছে, সে কিন্তু এই তোষামদের রাজনীতিতে বিশ্বাস করবে না। যেই লোকটা বিহার থেকে আসছে, সে এখানে ভোটার হলেও সে তোষামদের রাজনীতিতে বিশ্বাস করবে না। ফলে এই লোকগুলিকে নিয়ে গভর্নমেন্টের একটা সমস্যা থাকতে পারে। সেই কারণে ক্রমাগত বাইরে থেকে এই পপুলেশনগুলিকে ঢোকানো হচ্ছে, এবং বহু জায়গাতে হরেক মাল 10 টাকার মতো ইত্যাদি বিভিন্ন জিনিস দেওয়া হচ্ছে। এবং যে ইম্পর্টেন্ট জায়গাটা আপনি মিস করে যাচ্ছেন, উনি বারবার ভুয়ো ভোটার, অমুক তোষো, আমি ধরেও নিলাম যে এখানে ইলেকশন কমিশনের ব্যাপক গাফিলতি রয়েছে, গভর্নমেন্ট এটা দেখবেন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই ভোটার রেকমেন্ডেশন এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা নতুনটা নিয়ে এত বিপ্লব হচ্ছে, তার আগের যে অ্যামেন্ডমেন্টটা ছিল, দুই জায়গাতেই কিন্তু নতুন নাগরিকত্ব দেওয়া কিন্তু বা এই ধরনের জিনিসপত্র ডকুমেন্টেশনের ভেরিফিকেশনটা হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেল থেকে। অতএব নতুন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে স্টেটের রোলটাকে কিন্তু অফ করে দিয়ে পুরোটাকে ইউনিয়নাইজ করা হয়েছে। এই নিয়ে বিতর্ক আছে, কিন্তু তার আগে পর্যন্ত সেই জায়গাতে আমি একবার একটু থামাচ্ছি। 8:32 বাজে। এই মুহূর্তে
একটা ছোট্ট ডিবেট যে চারজন রয়েছেন তাদের মধ্যে হয়ে যাক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন সেটা নিয়ে তো আমরা কাটাছেড়া করছি, কিন্তু শুভেন্দু অধিকারী যে বিতর্কটা উস্কে দিয়েছেন সেটা ক্ষতি কি? শুভেন্দু অধিকারী বলেছেন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের মতন বায়োমেট্রিক ভোটিং সিস্টেম শুরু হোক। শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনি। আর একটা ইন জেনারেল দাবি আমি করেছি যে পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে, এটা জনগণের দাবি। কেন রেশন দোকানে হলে কেন হবে না? যখন শুরু হতে হয় রেশন দোকান নিয়েও তো প্রশ্ন করেছিলেন। রেশন দোকানের যা সংখ্যা বুথের সংখ্যা হয় তার থেকে 4 গুণ বেশি। যদি 10,000 রেশন দোকানে বসতে পারে, 80,000 বুথে বসবে না কেন? আমার হাতে সময় আর 8 মিনিট রয়েছে। 8 মিনিটে একটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাক এই মুহূর্তে। আমি শুরুতেই অনির্বাণ ব্যানার্জির কাছে যাব। অনির্বাণ, ক্ষতি কি? বায়োমেট্রিক রেশন কার্ড যদি হতে পারে, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হতে পারে, বায়োমেট্রিক ভোটিং হোক না, দুধ কা দুধ পানি কা পানি হবে, রোহিঙ্গারা আর তোমার জন্য ভোট দিতে পারবে না। হ্যাঁ, সেটা কি শুধু বাংলায় হবে? গোটা ভারতে হোক। হ্যাঁ, করাও, ইলেকশন কমিশনকে বলো। তোমাদের আপত্তি নেই? শুভেন্দু অধিকারী কলকাতায় বসে ডায়ালগবাজি না করে যে ইলেকশন কমিশনারকে নরেন্দ্র মোদী অমিত শাহ বসিয়েছে, যে অমিত শাহ সচিব ছিল, তাকে গিয়ে বলুক না। সেখানে দম হয় না? দিল্লিতে গিয়ে শুধু এখানে ছাপ্পা মারবে, এখানে আপনারা ভোটার ভোট লুট করবে, আবার বড় বড় কথা বলবে। ইলেকশন কমিশনার হ্যাঁ, তাই তো বলছি, বায়োমেট্রিক হবে, বসে গোহারা হেরেছো, ভোট লুট রুখবো, তোমাদের ইলেকশন কমিশনারকে বসিয়েছো, তারপরে গোহারা হেরেছো। যাও অধিকারীকে বলো এই জঙ্গিদের দিয়ে ভোট ভাইকে বাঁচাতে অমিত শাহ পায়ে লাইভ মারছে। ইলেকশন কমিশনের অফিসের সামনে বসে বলেছি, কলকাতায় নয় দিল্লি যাও, নেতা ইলেকশন কলকাতায় নয় দিল্লি যেতে হবে। দিল্লিতে ক্ষমতা থাকলে, যদি বুকের পাটা থাকে, যদি সততা থাকে, মমতা ব্যানার্জি হ্যাঁ তোমাদের আছে, আগে যাক দিয়ে ইলেকশন কমিশনকে বলেছি, এখানে নয়। আরে বাবা, এখানেই বলবো, চাকর বাকরদের মতো বসে থেকে লাভ কি? এখানে লুট করবে, মালিকের কাছে যাও, এখানে লুট করবে, মালিকের কাছে যাও। ভোটটা ওখান থেকে হয়, কমিশন তার কাছে তো এখানে হয় না, সব জানোই না। প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়, দিল্লিতে গিয়ে কর্মচারী তোমাদের দলে হয়। আমরা নিয়ম মানি, তোমাদের এই ডায়ালগবাজি দিয়ে তোমরা ভোট তো ভোটের নিজেদের সময় শেষ। আমি ঝন্টু বড়াইকের কাছে যাব। ঝন্টু বড়াই, ক্ষতিটা কি? বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের মতন বায়োমেট্রিক ভোটিং একদম আর বাংলাতেই হোক না, অন্যান্য রাজ্যে তো এরকম ছাপ্পা ভোট, ব্যালট বক্স চুরি এসব হয় না। এরকম আমাকে বলতে দাও। দেখো অনির্বাণ, আমার ভারতকে সংক্রান্ত আইনের তোমার কোনো ধারণা নেই। ঠিক আছে, আগে বাংলায় হোক। ভারতবর্ষের 1951 সালের পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে পরিষ্কার বলা আছে, ভোটিং ব্যাপারটা যত আধুনিকীকরণের প্রভিশনটা ভারতে প্রচলিত। এবং মনে রাখতে হবে, ভারতকে চিনত কিন্তু অত্যাধুনিক মডেল অফ ইলেকশন কমিশন হিসাবে টিএন সেশন, এমএন স্লিংডোর জন্য। ফলে এটা করাই যেতে পারে। শুরুটা হোক না পশ্চিমবঙ্গ থেকে। সত্যি তো বাংলায় বামেদের সময় তো 1 কোটি বাংলাদেশি ভোটার বামফ্রন্টকে আর্টিফিশিয়ালি জিতিয়ে যাচ্ছে বলে মমতা ব্যানার্জি এনআরসির দাবি করেছিল। ফলে এই দাবিটা উনি করুক, এটা তো বাস্তব। গত নির্বাচনে শাসক দল 15 লক্ষ ভোট কম পেয়েছে। এটা মাথায় রেখে তো আমি ভয় পাচ্ছি যে 16 লক্ষ 17 লক্ষ যদি ভুয়ো ভোটার থাকে, ফি বছর যদি আমার পাড়ার একাধিক মানুষ তার পিতা স্বর্গাত্ম পিতামহকে দেখতে আসেন, তারা নাকি ভোট দিতে আসে, এটা যদি বাংলার কালচার হয়ে থাকে, তাহলে ইমিডিয়েট অত্যাধুনিক, আমি বলছি তো বায়োমেট্রিকের চাইতেও যদি আধুনিক কোনো ব্যবস্থা থাকে ইন্ট্রোডিউস হোক, এবং শাসক দলের এগিয়ে আসুক যে আমরা আমাদের বাংলা দিয়ে শুরু করি, কারণ বাংলায় তো পথ দেখায়। আরেকটা কথা, যে নবজাগরণের আইন পরিবর্তন করতে হবে। আপনি কোন ইউনিভার্সিটি করবে? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি করবে? আপনি কোন ইউনিভার্সিটি কোথায় করবে? কিভাবে করবে? কিভাবে করবে? তোমরা কিভাবে করবে? ইলেকশন কমিশনের এখানে বসে তোমরা সমর্থন করবে। শোনো অনির্বাণ, বিলটা আনতে অনির্বাণ, বিলটা আনতে যদি কেন্দ্রীয়, আমাকে বলতে দাও, তোমার আপনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি না, তুমি কথা কাটাচ্ছ কেন? নিশ্চয়ই ভারত সরকার আনবে। কবে আনবে? এবং তোমার সমর্থন নিয়ে আনবে। তোমরা যদি সত্যিকারের ভুয়ো ভোটারদের কাটাতে চাও, কলকাতায় বসে ডায়ালগ দিয়ে কি হবে? যদি বিল আনতে হয় দিল্লি যাও।
আচ্ছা আমি আবার সুযোগ দিচ্ছি, আমি অনির্বাণকে একটু থামাবো। অনির্বাণ, তোমার বায়োমেট্রিক ভোটিং নিয়ে সমস্যা। অনির্বাণ, এইটা আমি মেনে নিলাম, তোমার বায়োমেট্রিক ভোটিং নিয়ে সমস্যা। এরপরে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাইটের অংশ দেখাবো, সেখানে তো তোমরা প্যারালাল ইলেকশন কমিশন নিজেকে ভাবছো। এটা তোমাদের কাজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে দেখে আসতে তারা গুজরাট, আসাম, বিহার এই সমস্ত জায়গার ভোটার। কে তৃণমূল কংগ্রেস? ইলেকশন কমিশন নাকি? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, তারপরে অনির্বাণ এবং ঝন্টু বড়াইয়ের কাছে যাবো। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে। আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে। প্রথম কাজ হচ্ছে নাম্বার 1 ভোটার লিস্ট। এটা বুথের কর্মীদের করতে হবে। জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে বুথের কর্মীদের নামান। 7 দিনের মধ্যে জেলা কমিটি, যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব, যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে। যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে। অনির্বাণ, এটা তো ডেঞ্জারাস একটা খেলা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ওভার থেকে খেলতে চাইছে। ভীষণ ডেঞ্জারাস। বিজেপিকে 30-এর তলায় নামিয়ে দেবো, ভীষণ ডেঞ্জারাস। আরে তোমাদের কে দায়িত্ব দিয়েছে? তোমরা কি ইলেকশন কমিশন নাকি? বিজেপিকে 30-এর তলায় নামিয়ে দেবো। আরে তোমরা ইলেকশন কমিশন নাকি? তোমাদের নিজেদের উপর ইলেকশন কমিশন করতে চাইছো তোমরা? অধিকারী পারেনি, দিলীপ ঘোষ পারেনি, ময়ূর ঘোষ পারবে? তোমরা কি ইলেকশন কমিশন নাকি? ঘোষ পারেনি, শুভেন্দু পারেনি, তুমি কি পারবে? জঙ্গিদের হাতে বাংলাকে তুলে দেওয়ার চক্রান্ত। না না, আমি এটা বুঝতে পারছি না। অমিত শাহকে বলো কিছু। অনির্বাণ, তোমরা নিজেদের ইলেকশন কমিশন চাইবে। আরে তোমরা কি নিজের দেশ চাও নাকি? এরপরে তো বলবে আলাদা মুদ্রা। 30-এর নিচে নামিয়ে দেবো। এবার তুমি চ্যালেঞ্জ নাও। তোমার যদি সাহস থাকে তুমি চ্যালেঞ্জ নাও। আরে তোমাকে বলছি না, ময়ূরকে বলছি। নেতাজি ইন্ডোরে আরে তোমাকে বলছি, ময়ূরকে বলছি। আমি তো তোমাকে আমি ময়ূর রঞ্জন ঘোষকে চ্যালেঞ্জ করলাম। বিজেপিকে 30-এর নিচে নামানো হবে, তুমি চ্যালেঞ্জ নাও। বুঝে নেওয়ার ক্ষমতা আমাদের আছে। তুমি চ্যালেঞ্জ দিয়েছিলে লোকসভায় 35 করবে বিজেপিকে, 12-তে নামিয়েছি। আর এক চ্যালেঞ্জ দিয়ে দেখাও। তোমাদের তো এই মুহূর্তে যা দেখে মনে হচ্ছে এরপরে তো বাংলাদেশে ভোট লড়ার জন্য বোধহয় তুমি যাবে। তোমার তো মনে হচ্ছে বাংলাদেশে বেশি ইচ্ছা, গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছো, এরপরে আলাদা হয়তো দেশ বানাতে চাইবে বাংলাকে। সবাই চ্যালেঞ্জ নিয়েছিল, হতে দেব না। বেশ, অরিত্র, এটা একটা ডেঞ্জারাস খেলা এবং প্রথম ওভার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সেট করে নিচ্ছে। মানে এটা অবশ্যই বিজেপি এটা যদি কমব্যাট না করতে পারে ভয়ঙ্কর দুঃখ আছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একদম ভোটার লিস্ট থেকে এই কাজটা শুরু করে দিতে বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশন নয়, কিন্তু করতে বলছেন। জো জিতা ওই সিকান্দার। হ্যাঁ, দেখুন, আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ইন্টারেস্টিংলি বিজেপির স্ট্রং পয়েন্টটাকে উইক পয়েন্টে কনভার্ট করছে। যখন থেকে শুভেন্দু অধিকারী সরাসরি এই কথা বলা শুরু করলেন যে আমি হিন্দুদের ভোটে জিতে আসা এবং আমি হিন্দুদেরই হয়ে কথা বলবো, তখন থেকেই কিন্তু এইটা কিন্তু একটা শক্তিশালী কমিউনিকেশন বিরোধী দলনেতা দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এর মাঝে যে উইক পয়েন্টটা ছিল সেটা হচ্ছে তাহলে অহিন্দু কমিউনিটির কথাটা বলবে কে? এই যে প্রশ্ন চিহ্ন, এইখান থেকে তৃণমূল কিন্তু ঢুকে গেল এবং সেখান থেকে তারা বলার চেষ্টা করলো যে অহিন্দু যে কোনো কমিউনিটিকে নিয়ে কথা বলবার জন্যে তৃণমূল কংগ্রেস আছে। এবং এইখান থেকে যে কমিউনাল লাইনে খেলতে গিয়ে উনি যে বিপদটা দেখে আছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র দপ্তর তার পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি নিয়েই সামাল দিয়ে উঠতে পারছেন না। এই মুহূর্তে উনি যেটা বুঝতে পারছেন না সেটা হচ্ছে ওনার রাজনৈতিক কেরিয়ার আর 5 বছর 10 বছর, আমি যদি আরও হাইপোথেটিক্যালি ধরি 15 বছর রয়েছে। কিন্তু তারপরে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা এই যে জাগরণের কথা বলছেন না, তখন আর সেটা জাগরণ থাকবে না, তখন একটা রক্তাক্ত সংগ্রামে পরিণত হয়ে যাবে। বায়োমেট্রিক ভোটিংটা নিয়ে তোমার কি মত? না, বায়োমেট্রিক ভোটিং যে কোনো জায়গাতে দেখুন, রেশনও বায়োমেট্রিক ছিল, তারপরেও কিন্তু চুরি জালিয়াতি এখানে হয়েছে। তার মানেটা হচ্ছে যে কোনো জায়গাতে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি ভারতবর্ষের সংবিধানে গ্রহণ করা হয়েছিল, ঠিক কথাই। কিন্তু আমাদের এখানে সবথেকে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে এডুকেশন। আপনি বিরাট অঙ্কের পপুলেশনকে বায়োমেট্রিক ডেটা কিভাবে দিতে হবে, কিভাবে ভেরিফাই করতে হবে, এই
জিনিসপত্রগুলো যতক্ষণ না আপনি শিক্ষিত করতে পারছেন, শিক্ষিত মানে শুধুমাত্র সার্টিফিকেশনের ডিগ্রি নয়, শিক্ষার কথার অর্থ হচ্ছে অ্যাওয়ারনেস, আপনি যতক্ষণ না পর্যন্ত তাদেরকে সচেতন করতে পারছেন। বায়োমেট্রিক অ্যাড করলে আরও কয়েক হাজার কোটি টাকা হয়তো খরচ বেশি হবে, একটা বিরাট অঙ্কের অন্টোরাজ হবে, একটা আরও বড় ইউনিট তৈরি হবে, সেটা নিশ্চয়ই হয়তো ট্রান্সপারেন্ট ইলেকশন হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে সাইবার ইন্টেলিজেন্স যত বেশি বেড়েছে, সাইবার ক্রাইমের সংখ্যাও সেই পরিমাণে বেড়েছে। ফলে আমি যতই নতুন মিনস নিয়ে আসি না কেন, যতই নতুন প্রযুক্তি নিয়ে আসি না কেন, তাদের ইউজারদেরকে, বিজেপির যদি এই মুহূর্তে লড়াই করতে হয়, সবার আগে বিজেপির বুথ স্তর থেকে করতে হবে এবং বিজেপির বুথ স্তর থেকে এটা বোঝার চেষ্টা করতে হবে, সেই মানুষগুলিকে অ্যাওয়্যার করা। তার কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস আরও যেটা করবে বলে আমার কাছে ইনফরমেশন রয়েছে, আরও ছোট ছোট কাস্টমাইজড কমিউনিটিতে ভেঙে তাদের কাছে সেইভাবে কমিউনিকেট করবে। এতদিন যেটা ছিল মহিলা ভোটার, এটা ছিল মুসলিম ভোটার, এটা ছিল হিন্দু ভোটার, এরপর একটা হিন্দুর মধ্যেও শিডিউল কাস্ট, তার মধ্যে আরও ছোট ছোট কমিউনিটি তৈরি করে সেইগুলো নিয়ে কথা বলা, হিন্দুদেরকে বিভিন্ন কম্পার্টমেন্টে ভেঙে দেওয়া। এই বিভাজনটাকে ইউনাইট করবার জন্য কিন্তু বিজেপিকে সক্রিয় ঝন্টু বাড়াই না, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ওভার থেকে কিন্তু খুব সিরিয়াসলি খেলা শুরু করে দিলেন। এটা মমতা ব্যানার্জি কিন্তু 11 সালের পরেই করেছে। আমি বলে নেই, তুমি জানো নর্থ বেঙ্গলে 15টা জনজাতীয়দের আলাদা আলাদা বেল্ট হয়েছে। শুধু তাই নয়, ট্রান্সজেন্ডারদের আলাদা বসিয়ে, যদিও কোনো টাকা পয়সা এবারও বাজেটে দেখবে নেই, তাদের কোনো ডেভেলপমেন্ট নেই, শুধু ওই বসিয়ে রেখেছে, ভোটের সময় এর অ্যাক্টিভ হয়ে যায়। আবার নবসূত্রদের জন্য আলাদা বোর্ড, একটা টাকা দেয় না, কে নেতা কে মন্ত্রী কেউ জানা নেই তাদের। আমি বলছি এটা কিন্তু এই যে ম্যান মার্কিং করা, তৃণমূল কংগ্রেস এটা খুব ভালো করে এবার আরও সাংঘাতিক লেভেলে করছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই ম্যান মার্কিং এর এগেনস্টে বিরোধীরা কিভাবে ঠেকাবে এটাকে? সিরিয়াস ব্যাপার। নবজাগরণের কথা বলছে, অথচ উনি ভালো করে জানেন এই নবজাগরণ বাংলায় যেটা প্রথমে এসেছিল, সেই নবজাগরণটা হয়েছিল কিন্তু একজন বহিরাগত, এই যে ভিভিয়ান ডিরোজিওর হাত ধরে। তাহলে আজকে কোন নবজাগরণের কথা বলছেন? সেই নবজাগরণ যেটা বাংলাদেশে হচ্ছে, তথাকথিত নবজাগরণ, তাদের হাত ধরে পরে আমাদের নবজাগরণ হবে, তারা ভোট কন্ট্রোল করবে। 46-এ যেভাবে ভোট কন্ট্রোল করে বাংলাকে ভাগ করা হয়েছিল, সেইটাই ভয় পাচ্ছি আমরা, জানো তো। এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটাই, দেখো মমতা তার ভোটে জেতার জন্য সব অঙ্কের খেলা খেলবে, অনির্বাণ বলে দিয়েছে। বিরোধীরা কি করছে? রেসপন্সিবল বিরোধীদের ভূমিকাটা কোথায়? কারণ আমরা তো আর ভাগ হতে চাই না, আমরা বাঁচতে চাই। বিরোধী হিসেবে বিজেপি সচেতন আছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্রের রেসপন্স বিরোধী দলনেতা করেছেন। 24 ঘন্টার মধ্যে 26 অবধি থাকবে কিনা দেখো, এবং বিরোধী দলনেতা 26 অবধি বিজেপিতে থাকে কিনা দেখো, তুমিও তো ছেড়ে দাও। আমার একদম সময় শেষ, আমি এখানেই ডিবেটটা বন্ধ করছি। কিন্তু ওই আশঙ্কাটাই কিন্তু থেকে যাচ্ছে। 1946-47 সালে ভোট ম্যানেজ করে হিন্দুদেরকে ভোট না দিতে দিয়ে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট একত্রিত করে বাংলা ভাগ করা হয়েছিল। বাংলা ভাগ বা ভারত থেকে বাংলাকে আলাদা করে দেওয়া কোনোভাবেই সম্ভব নয় অনেকে বলেন, কিন্তু সম্ভাবনার যে ছোট 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 স্ফুলিঙ্গগুলো রয়েছে, সেটাও যেন অবিলম্বে বন্ধ করা যায়, তার জন্য এই চিৎকার। বাংলাকে আমরা কেটে বাংলাদেশের সাথে মিশিয়ে দিতে দেব না। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।